খাবার ঠিক মতো দিতে পারি না ভাই, বাচ্চারা খালি ফোন দিলেই ডিম খাইতে চায়, ডিম। আমি রাত 2টা কি 2:30টার দিক ফুল আমার টার্গেট ছিল যে আমি আগে ফ্যামিলির লোককে আত্মহত্যা করবো, পরে আমি আত্মহত্যা করবো। আমার বাচ্চাটার দিক দেখি আর পারেনি, আমার বাচ্চাটাকে আমি কি অঞ্জে মারবো। হাতে কাগজ নিয়ে কিডনি হাসপাতালের সামনে ঘোরাফেরা করছিলেন এক যুবক। হাসপাতালে আসা মানুষদের কাছে বিলি করছিলেন হাতের কাগজ, মিনতি করছিলেন হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছেও। অনেক সময় লিফলেটলি আসে এরকম বিজ্ঞাপন নেওয়ার জন্য যে আমার কিডনিটা বিক্রি করবে। এই লোকে আগে 2বার দেখছি, আজকে আবার দেখলাম। মানে আইসা কি করতেছেন? এরকম লিফলেটলি হাতে করে নিয়ে বেড়াই। কাছে যেতেই জানালেন তার নাম রঞ্জয়, বিলি করছেন নিজের কিডনি বিক্রির লিফলেট। এভাবে কিডনি বিক্রি করা বেআইনি এমনটা বুঝিয়েও লাভ হচ্ছে না। সিদ্ধান্তে অনড় রঞ্জয় অনবরত কাঁদছিলেন। কিডনি বিক্রি করে ঋণের দায় থেকে মুক্তি পেতে চান তিনি, নয়তো পরিবারের 6 সদস্যকে নিয়ে পথে বসতে হবে তাকে। মাস 2 আগেই বিনা চিকিৎসায় মারা গেছে বাবা। তিনি আমাকে বলতো যে বাবা দেখ আমি ঠিকমতো হাঁটতে পারতেছি না, আমার একটু হাসপাতাল নিয়ে যায়, কিন্তু তাকে যে নিয়ে যে আমি হাসপাতাল নিয়ে যাবো এই ভাড়াটাও আমার কাছে ছিল না, এমন এক পর্যায়ে চলে আসছিল। সে বিনা চিকিৎসায় মারা যায়। সকালের দিনকে আমি বাসা থেকে বাইর হই, সে শুধু চোখে চোখে দেখে থাকে যে ছেলে হয়তো বলবে যে বাবা আজকে নিয়ে যাবি নাকি, কিন্তু পারি নেই ভাই। ঠিক তেমন কিছুদিনের ভিতরে আমার মাটাও মারা যাবে। আসলে আমার মাকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করেন কি না। খায় না খায় আমি অন্তত আমার মাকে আমি অনেক, কি বলবো। রঞ্জয়ের দুর্ভোগের শুরু 5টি এনজিও ও একটি ব্যাংক থেকে নেয়া প্রায় 6 লাখ টাকার ঋণ। ব্যবসা করছিলেন দিনাজপুরে, কিন্তু 5 আগস্টের পর সেই ব্যবসা বন্ধ হলে শুরু হয় ঋণ শোধের তাগাদা। পাওনাদাররা নিয়ে যায় বাড়ির ফ্রিজ আর পালিত ছাগল। সবশেষ শর্ত দেয়া হয়েছে ছোট্ট শিশুকে বন্ধক রাখার। অটো রাইস মিলের ব্যারিং ট্যারিং পাল্টাপাল্টি, মানে যে এভরিথিং যোনগুলো টেম্পোরারি কাজ আছে এই কাজগুলো করে বেড়াইছি, ব্যবসাও করেছি। আমার সংসার চলতেছিল মোটামুটি, আমি ঋণগ্রস্ত মানে কিস্তিগুলো দিতে পারতেছিলাম। পরে যখন এই সরকার চেঞ্জ হয় তখন টোটালি একবারে ইন্ডাস্ট্রি যত ছিল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই 1.5 মাস টোটালি বসে থাকাতে 1.5 মাস কি 2 মাস হবে বসে একচেঞ্জে বসে থাকাতে কিস্তিগুলো আর দিতে পারিনি। পরে একবারে চাপ সামলাতে না পারে আমি ঢাকা আসি। এনজিওর সমুদ্রের ঋণের লোক আসে, হুমকি আমকি দিচ্ছে, গরু ছাগল ছিল নিয়ে গেছে, ফ্রিজ নিয়ে গেছে। শেষমেশ বলতেছে আপনার বাচ্চাকে বন্ধক রাখি হলেও আপনাদের কিস্তি দিতে হবে। ঢাকায় এসে কাজ নেন জুতার দোকানে। আপাতত এতেই চলছে সংসার, কিন্তু ঋণ শোধের উপায় কি? আমার বাচ্চা সকালে আমাকে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত রাস্তায় বাইরে রাতে যাব না ততক্ষণ পর্যন্ত ঘুমায় না। খাবার ঠিক মতো দিতে পারি না ভাই, বাচ্চারা খালি ফোন দিলেই ডিম খাইতে চায়, ডিম। এটাই পারি না, মানে কি করবো বলে। পাওনাদারদের চাপ সইতে না পেরে 2বার আত্মাহুতির চেষ্টা করেছেন। আরেকবার পরিবারের সবাইকে নিয়েই হাঁটেন মৃত্যুর পথে, কিন্তু ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ফিরে আসেন সেই পথ থেকে। এর আগে 2বার আমি সুসাইডের চিন্তা ভাবনা করছি। একবার রশি নিয়ে গেছিলাম, পরে ভাবলাম আমার ফ্যামিলির কী হবে, ব্যাক হয়েছি। তারপরে যখন আবার চাপ পড়ছে তখন আমি রাত 2টা কি 2:30টার দিক ফুল আমার টার্গেট ছিল যে আমি আগে ফ্যামিলির লোককে আত্মহত্যা করব, পরে আমি আত্মহত্যা করব। 2:30-3টার দিকে উঠে যখন আমি আমার বাচ্চাটার দিক দেখি আর পারিনি, আমার বাচ্চাটাকে আমি কি অঞ্জে মারবো। দিনাজপুরের রঞ্জয়ের বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তার স্ত্রী ও এলাকাবাসী জানান ঋণের টাকা শোধ করতে না পারায় প্রতিদিনই হেনস্থার শিকার হচ্ছে পরিবারটি। বলে কি আমার প্রয়োজনে বাচ্চাকেই বন্ধক রাখতে হবে এই লোনগুলো শোধ করার জন্য। একটা বাচ্চা টাকার জন্য কি আমি বাচ্চাকে বন্ধক থুব? এটা কখনো আসে? যে প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণের কারণে বাচ্চা বন্ধক রাখার কথা বলা হয়েছে, সেখানে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাননি। তবে বাচ্চা বন্ধকের বিষয়ে জিজ্ঞাসা করায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান এভাবে চাপ দেয়া হলে সেটি অন্যায় হয়েছে। আমরা এরকম সিচুয়েশনে কখনো করিনি, এবং এটা যদি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় করছে।
আমাদের অর্গানাইজেশনের ম্যানুয়ালিটি আছে, এই ধরনের যদি অভিযোগ আসে তাহলে সে চাকরিচ্যুত এবং প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। রঞ্জয়ের চাওয়া আপাতত ঋণের টাকা শোধ করার একটা কোনো উপায়, জীবনের বাকি রুটি রুজি সে নিজেই ব্যবস্থা করতে পারবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।